সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের বাংলা বিষয়ে পরীক্ষা রয়েছে। আর বাংলা বিষয়কে টার্গেট করে তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়কে টার্গেট করে বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের শেষ মুহূর্তের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, লাস্ট মিনিট সাজেশন প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। তোমরা প্রশ্নপত্রগুলি পেতে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো সম্পূর্ণ ফ্রিতে 9144258685 এই নাম্বারে। কিন্তু এই ভিডিওটা দেখার পর এইরকমই আরও অনেকগুলো ভিডিও তোমাদের কিন্তু দেওয়া হবে। তো লাস্ট মিনিট সাজেশন তোমরা কিন্তু ওই ভিডিওগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে, তো অবশ্যই তোমরা 100% কিন্তু কমন পাবে। তো চলো শুরু করি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। বাংলা ছাড়াও অন্যান্য বিষয়ে সাজেশন ইতিমধ্যে আপলোড করা হবে। তো চলো দেখো, পূজা সমাপন করে প্রথম প্রশ্ন। তো 40টা প্রশ্ন উত্তর সহ যেহেতু বলে দেবো, আর তার আগে তোমরা কিন্তু ভেবে নেবে তোমরা পরীক্ষায় কতটা পারছো। তো অবশ্যই তোমরা 40টা প্রশ্নের মধ্যে কতগুলো পারছো কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, পূজা সমাপন করে জল যোগানতে মুখুজ্জে মহাশয় কোথায় এসে বসলেন? দেখো, পুজো সমাপন করে জল যোগানতে 4টা অপশান আছে, উত্তর হয়ে যাবে, তো ঠিকই ভেবেছো, হ্যাঁ উত্তর হয়ে যাবে বৈঠকখানা। দেখো, পূজা সমাপন করে জল যোগানতে মুখুজ্জে মহাশয় বৈঠকখানায় এসে বসলেন। দ্বিতীয় প্রশ্ন দেখো, বিবৃতি। তোমাদের এরকম টাইপের প্রশ্ন তোমরা কিন্তু পেতে চলেছো আগামীকাল। বিবৃতি, এই বিবৃতি কিন্তু থাকছে তোমাদের। তো এখানে সত্য মিথ্যার কথা বলছে, আমি তোমাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছি উত্তর। দেখো, মুখোপাধ্যায় মহাশয়ের মেজাজটা অতি রুক্ষ, এটা কিন্তু অত্যন্ত ভুল, এটি একটি ভুল কথা, মনে রাখবে। আচ্ছা, যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, এটা কিন্তু সত্য। দেখো, তাহারা মঙ্গল গায়ে একটি বগনা বাছুর প্রসব করিয়াছে, এটা কিন্তু মিথ্যা। আদর করিয়া ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন মুখুজ্জে মশাই, এটা একদম লাইনটি কিন্তু তোমাদের আছে, আদরিনী থেকে নেওয়া হয়েছে, তাই তো? তো এটা কিন্তু একদম সত্য কথা। আদর করিয়া ডেপুটি বাবুর নামেই কিন্তু বাছুরটির নামকরণ করিয়েছিলেন। তো বুঝতে পারলে? তো অপশান ওয়াইজ আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার খ। ঠিক আছে, অপশান নাম্বার খ দেখে নাও। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। বাক্যের সঠিক ক্রমটি হলো, দেখো 1 নম্বর বলছে গরুর, আমি তোমাদেরকে বলছি না যাতে সময় নষ্ট না হয়, তো আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি। ঠিক আছে, সঠিক ক্রম কোথার অর্থ হচ্ছে কোনটা আগে কোনটা পরে হবে। ঠিক আছে, তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান নাম্বার ক। তোমরা একটু ভিডিওটা থামাও, থামিয়ে কিন্তু কটাকে দেখে নাও। 4 নম্বরটা আগে হবে। ঠিক আছে, বলে দিচ্ছি। দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম, ঠিক আছে, এটা হবে 1 নম্বর। তারপর হচ্ছে 1 নম্বরটা হচ্ছে তারপরে হবে, অর্থাৎ গরুর গাড়িতে আসতে বলো। তারপর হবে বিয়ের নেমন্তন্ন হয়েছে তার জন্য হাতি কেন, এবং তারপরে হচ্ছে তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। তো কোন লাইনগুলো আগে পড়ে সেগুলো হচ্ছে সঠিক ক্রম। এটাই তোমাদের সবথেকে কঠিনের মধ্যে আসতে পারে। তো তোমাদের এর জন্য হচ্ছে লাইনগুলো কবিতা থেকেও এরকম আসবে, কবিতার লাইন আর যে লাইন বাই লাইন কিন্তু প্র্যাকটিস থাকলে এই সঠিক ক্রমটা তোমাদের আটকাবে না। চলে আসবো 4 নম্বর প্রশ্ন দেখো, বিবৃতি। এই বিবৃতিগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। কি বলেছে দেখো, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। আবার বলছে তাহার নাম আদরিনী, যে হাতি দিয়েছিল তার নাম বলছে আদরিনী। তো উপযুক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি তোমাদেরকে নির্বাচন করতে হবে। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে একদম সঠিক কথা, বিবৃতি 1 এবং বিবৃতি 2 কিন্তু সঠিক এবং পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ অপশন নাম্বার ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরাও ঠিক করেছো। 40টার মধ্যে তোমরা কতগুলো পাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবে। 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ড্যাশ উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, এখনও বাচ্চা, বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চাই। উত্তর হবে কোথাকার উমাচরণ, উত্তর হবে বীরপুরের উমাচরণ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে চলেছে, নো টেনশন। তো এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু আসবে। কি বলেছে প্রথম দেখো, ভাড়াপতি রোজ কত করে? উত্তর হয়ে যাবে, মনে রাখো, 3 টাকা মাত্র। ভাড়াপতি রোজ 3 টাকা মাত্র। জ্যেষ্ঠ পৌত্রের ঔষধপত্রাদির খরচ কত? উত্তর হবে প্রতিদিন 5 থেকে 7 টাকা। মনের মতো পাত্র, উত্তর হবে তাহাদের খায় শুনিয়া চক্ষুস্থির হয়। মনের মতো পাত্র তাহাদের খায় শুনিয়া চক্ষুস্থির হয়। হস্তি ভাড়া হলেও তাতে 15 থেকে 20 টাকার মতো বেশি আয় হলো না। আমি তোমাদেরকে অ্যান্সার কিন্তু বলে দিলাম। 6 নম্বর পয়েন্টের সঠিক উত্তর হয়ে যাবে, তো অপশান ওয়াইজ যদি আমরা অ্যান্সার দেখি তাহলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক। ঠিক আছে, একটু মিলিয়ে নাও, সঠিক উত্তর তোমাদের বলে দিয়েছি। চলে আসবো আমরা 7 নম্বর প্রশ্ন। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খ্যামটা আসছে, একদম সত্যি কথা, ঠিক তো, বইয়ের লাইনে আছে। আচ্ছা, তারপর বলছে কারণটা বলছে পীরবাবুর এই পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ে, তো এটাও কিন্তু ঠিক, তো তাহলে দুটোই ঠিক। তো 7 নম্বর প্রশ্নে অপশান ওয়াইজ যদি আমরা অ্যান্সার নিই তাহলে অপশান ক, অর্থাৎ এ এবং আর দুটোই সঠিক এবং আর এ সঠিক কিন্তু ব্যাখ্যা। চলে আসবো নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছিল যে তারিখে, কল্যাণীর বিবাহের দিন কবে স্থির হয়েছিল? তো তোমরা জানো, একদম ঠিক ধরেছ,
10ই জ্যৈষ্ঠ, অর্থাৎ অপশন নাম্বার খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কল্যাণী বিবাহের দিন স্থির হয়েছিল 10ই জ্যৈষ্ঠ। যেন সে ধর্মই নয় তবে তা কি? দেখো, যেন সে ধর্মই নয় তবে তা হচ্ছে প্রাতিষ্ঠানিকতা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, তোমার ধর্মের পথে কেন এত ড্যাশ, কেন এত অপব্যয়? 11 নম্বর প্রশ্ন, বাক্যের সঠিক ক্রম তোমাদের কিন্তু বাঁচতে বলেছে। তো বাক্যের সঠিক ক্রম বাঁচার আগে তোমাদেরকে অ্যান্সারটা কিন্তু আমি বলেছি। অ্যান্সার হবে অপশন নাম্বার ক। তোমরা এটা একটু ভেবে নাও, কোনটা আগে হবে কোনটা পরে হবে। অপশন নাম্বার ক, প্রথমে 3টা হবে, তারপর 2, তারপর 4, তারপর 1। ঠিক আছে, চলো নেক্সট। উন্মাদনা এবং আঁকা কার ধর্ম ছিল? দেখো, উন্মাদনা এবং আঁকা এটা কিন্তু ভ্যান গঘের ধর্ম ছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদেরকে বলেছি ধর্ম থেকে পরীক্ষায় আসবেই প্রশ্ন, এবং কার কোনটা ধর্ম এটাই কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। উন্মাদনা এবং আঁকা কার ধর্ম? ভ্যান গঘের ধর্ম, মনে রাখবে। পংক্তিটির সঠিক ক্রমটি দেখো, বলছে আবার সঠিক ক্রম কিন্তু দিয়েছে, তার নাম রেখেছে বিশ্বাস। মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পকার সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে, শানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর। তাহলে তবে কোনটা আগে হবে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক। মিলিয়ে নাও, প্রথমে 2, 3, তারপর 1, তারপর 4। শানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর, শানিত ইস্পাতখণ্ড বলছে অভঙ্গুর। নাম ড্যাশ, ভালো লাগা, ভালোবাসা, ধর্মীয় বিরোধ নাকি সাম্যবাদ? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ, অর্থাৎ ভালোবাসা। নেক্সট, পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে, সপ্তডিঙ্গার উল্লেখ রয়েছে কোন মঙ্গল কাব্যে? উত্তর হবে মনসামঙ্গল কাব্যে। 16 নম্বর প্রশ্ন দেখো, 1 নম্বর বিবৃতি বলছে বিদ্বান এবং সাধারণের মধ্যে এক অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে, কারণ এদেশের প্রাচীনকাল থেকে সংস্কৃত সমস্ত বিদ্যা ছিল। বিবৃতি এবং কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে। তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ক। এ এবং আর দুটোই সঠিক, এবং এ আর এর সঠিক ব্যাখ্যা বা আর এ সঠিক ব্যাখ্যা। চলে আসবো বাক্যের সঠিক ক্রম। তারপর দেখো 17 নম্বর প্রশ্ন বলছে সঠিক ক্রম, তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলেছি যাতে তোমাদের সময় নষ্ট না হয়। অপশন নাম্বার ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ 1, 4, 2 এবং 3 এই ক্রম অনুযায়ী কিন্তু হবে, দেখে নেবে। চলে আসবো 18 নম্বর প্রশ্ন, গ্রাম্য এসাটিকেও জলে ভাসানো যাবে না, ভাবী প্রধান ভাষা পড়ে, এবং বলছে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়। দেখো 18 নম্বর প্রশ্ন কি বলছে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ, অর্থাৎ প্রথমেটা মিথ্যা, তারপরটা সত্য, তারপরটা সত্য, তারপরটা সত্য, তিনটেই সত্য, তার আগেরটা কিন্তু মিথ্যা। এবার দেখো পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, ওটি শুধু ভাষাই নয় সকল শিল্পতেই এলো। বিবৃতি 2 বলছে বাড়িটা না আছে ভাব না আছে ভঙ্গি। 40 নম্বর প্রশ্নের বিবৃতি 1 এবং বিবৃতি বলছে কোনটা কি হবে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ঘ। বিবৃতি 1 এবং বিবৃতি উভয় কিন্তু সত্য, পরস্পর সম্পর্কযুক্ত, তাহলে অবশ্যই এটা কিন্তু সত্য দুটোই। ঠিক আছে, চলো নেক্সট। হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়? তাহলে অপশন হয়ে যাবে বাঁদর, অর্থাৎ অপশন নাম্বার সি। নেক্সট 21 নম্বর প্রশ্ন, এ বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবারে শনিবারে তোমার নামে উপোস করেছি। এ বাড়িতে ঢোকা ইস্তক মঙ্গলবারে শনিবারে তোমার নামে উপোস করেছি। বিবৃতি 2 বলছে, তো দেখো এখানে সত্য মিথ্যা বলেছে, তাহলে বিবৃতি 1টা কী হবে আমি তোমাদেরকে অ্যান্সার বলেছি। তো বিবৃতি 1 এটা কিন্তু একদম মিথ্যা। বিবৃতি 2 বলছে কি, যে তোমায় দুধে ক্ষীরে ভোগ দিই, একদম ভুল, মিথ্যা কথা। চলে আসবো কপালে হলুদ কুমকুম দিই, এটা সত্য। লাল শাড়ি পরাই, এটা কিন্তু মিথ্যা। নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, মোড়ল অবাক হয়, এখানে দেখো বিবৃতি 1 এবং বিবৃতি আর দিয়েছে। দেখো কি বলছে, মোড়ল অবাক হয় কারণ মা নিজেই ভক্তকে হেনেছেন। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি অপশান এ এবং আর দুটোই সঠিক, এবং আর এ সঠিক ব্যাখ্যা। চলে আসবো 23 নম্বর প্রশ্ন, বাক্যের সঠিক ক্রম তোমাদেরকে কিন্তু বাঁচতে বলেছে। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা বলে দিচ্ছ, অপশন নাম্বার খ হবে। প্রথমে 3, তারপরে 1, তারপর 4 এবং তারপর কিন্তু 2। ঠিক আছে, বেছে নাও, তোমাদেরকে বলেই দিই। 3 নম্বরটা হবে তার এখনও সন্দেহ যায়নি, এটা প্রথম হবে। ঠিক আছে, দেখো এরপর তারপরটা হবে তোমাদের মা নিজেই গায়ের ধারে চলে গেছেন। তারপর 4 নম্বর যেটা হচ্ছে, তারপরে যেটা হবে দেখো বসার জায়গাটাও নিজে বেছেছেন, এবং 2টি হচ্ছে সবচেয়ে শেষে গায়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে। তো 3, 1, 4, 2 এগুলো পরপর কিন্তু হবে, এরকম তোমাদের বাঁচতে হবে। যাদের বাসা বানাতে আটকায়নি, কোথায় বাসা বানাতে আটকায়নি? জলের স্থলে, নাকি কোথায় হবে? উত্তর না, উত্তর হবে পাথরে ফাটলে। যাদের বাসা বানাতে আটকায়নি পাথরে ফাটলে। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, বাক্যের সঠিক ক্রম। সঠিক ক্রম তোমরা দেখতে পাচ্ছ 4টা অপশান কিন্তু রয়েছে, তো ভেবে নাও কোনটা আগে হবে। দেখো 4টা অপশান তোমরা পড়ে নাও, উত্তর বলে দিলাম। উত্তর হবে অপশান নাম্বার খ, 2, 4, 1 এবং 3।
ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে, তাহলে ভিডিওটা বড় হবে না। ক সমস্যায় খ স্তম্ভ সঠিক বিকল্প নির্বাচন করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। দেখো, প্রথম হচ্ছে ল্যাং এবং প্যারেল তত্ত্বের জনককে। ল্যাং এবং প্যারেল তত্ত্ব, উত্তর হয়ে যাবে দেখো ফার্দিনান্দ দাস সসুর। ঠিক আছে, ল্যাং এবং প্যারেল ফার্দিনান্দ দাস সসুর। চলে আসবো এলএডি এবং এলএসি। এলএডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো এই যে এলএডি এবং এলএএস এটা কি হবে? দেখো, চারটে অপশনের মধ্যে কী হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, চমস্কি। এলএডি এবং এলএএস এটা হচ্ছে চমস্কি। তুলনামূলক ভাষাবিজ্ঞান, এটা হবে উইলিয়াম জোন্স আবিষ্কর্তা, তুলনামূলক ভাষাবিজ্ঞানের জনক। আর ডিকশনারি হয়ে যাবে এটি একটি থমাস এলিয়ট, মানে ডিকশনারি আবিষ্কার করেছেন থমাস এলিয়ট। ওকে, চলে আসবো নেক্সট প্রশ্ন। এবার দেখো 27 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রদত্ত কোন বিকল্পটি শৈলী বিচার করার ক্ষেত্রে ব্যবহৃত প্রকরণগুলি একটি নয়? দেখো, কোনটি কিন্তু এগুলোর একটি নয় বলেছে। তো উত্তর তোমাদেরকে বলেছে, উত্তর হয়ে যাবে প্যারেল তত্ত্ব। ঠিক আছে, অপশান হচ্ছে প্যারেল। নেক্সট, স্টাইল বা শৈলী বিভিন্ন রকমের হলেও প্রথাগতভাবে একে দুভাগে ভাগ করা হয়। প্রথমটি মূল্যায়ন ভিত্তিক, দ্বিতীয়টি কী হবে? দ্বিতীয়টি হবে বর্ণনামূলক। ওকে, অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, দৈর্ঘ্য, শাসাঘাত, জ্যোতি, সুর তরঙ্গ এগুলো সব অবিভাজ্য ধ্বনি, মনে রাখবে এগুলো সবই অবিভাজ্য ধ্বনি। কোনটি বাকযন্ত্রের একটি অংশ নয়? দেখো, বাকযন্ত্রের অংশ কিন্তু কান কিন্তু আমাদের বাকযন্ত্রের অংশ নয়, মনে রাখবে। তাহলে কর্ণ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমাদের কণ্ঠ, জিহ্বা, ওষ্ঠ এগুলো সবই আমাদের বাকযন্ত্রের অন্তর্গত, এগুলো দিয়ে আমরা কথা বলতে সাহায্য করি, কিন্তু কান অর্থাৎ কর্ণ কিন্তু নয়। নেক্সট, নিচে কোন বিকল্পটি ঘোষধ্বনি উদাহরণ? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘোষধ্বনি অঘোষধ্বনি এগুলো একটু দেখে যেতে হবে, তোমাদের বইয়ে কিন্তু দেওয়া রয়েছে। তো 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার গ। অর্থাৎ গ এবং ঘ এই দুটি কিন্তু কোনো ঘোষ বিকল্প ধ্বনি। ঠিক আছে, গ ঘ এগুলো হচ্ছে ঘোষ বিকল্প, মানে ঘোষ ধ্বনি। চলে আসবো, গোষ্ঠী শব্দের আদি অর্থ হচ্ছে গবাদি পশু থাকার জায়গা, বাট বর্তমান অর্থ হচ্ছে সমূহ। তো এটি শব্দত পরিবর্তনে কোন ধারা? দেখো, গোষ্ঠী শব্দের আদি অর্থ ছিল গবাদি পশু থাকার জায়গা, আর এখন সমূহ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তাহলে পুরোপুরি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এটাকে কী বলা হয়? শব্দের রূপ চেঞ্জ হয়ে গেছে। রূপান্তর কথা হচ্ছে অন্য রূপ, গ্রামান্তর মানে হচ্ছে অন্য গ্রাম, শহরান্তর মানে অন্য শহর। তাহলে এখানে শব্দার্থের রূপান্তর ঘটে গেছে, কারণ গবাদি পশু থাকার জায়গা আর সমূহ দুটো পুরোপুরি আলাদা। ঠিক আছে, চলে আসবো, এটা শব্দের রূপান্তর হলো। আসবাবপত্র বোঝে টেবিল, চেয়ার, খাট, আলমারি। প্রদত্ত উদাহরণটি শব্দার্থতে কোন ধারাকে অনুসরণ করে? শব্দার্থ তত্ত্বের কোন ধারা? দেখো, উত্তর হয়ে যাবে শব্দার্থ তত্ত্বের টেবিল, চেয়ার, খাট, আলমারি সবগুলোকেই হচ্ছে আসবাবপত্র বলা হচ্ছে। তাহলে এটা শব্দার্থের কি ব্যাপক অর্থ থেকে বলে? ব্যাপক অর্থ হতো অপশন নম্বর ঘ। শুধু টেবিলটাকে যদি আসবাবপত্র বলতাম তাহলে ঠিক ছিল, সেটা সিম্পল। বাট টেবিল, চেয়ার, খাট, আলমারি অর্থাৎ কাঠের সমস্ত জিনিসগুলো হচ্ছে আসবাবপত্র বলা হচ্ছে, তাহলে এটা হচ্ছে ব্যাপকার্থকতা উদাহরণ। চলে আসবো 34 নম্বর প্রশ্ন। দেখো, 34 নম্বর প্রশ্ন কি বলছে? একটি শব্দ এবং সেই শব্দ যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যকার সম্পর্ক হচ্ছে নিদর্শন। এই ধারণাটা ঠিক না ভুল? অবশ্যই এটা কিন্তু একটা ঠিক, মনে রাখবে, তাহলে এটা মুখস্থ করে না। একটি শব্দ এবং সেই শব্দ যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যকার যে সম্পর্ক সেটা হচ্ছে নিদর্শন। চলে আসবে একটি বাংলা থিসরাসের উদাহরণ। খুব ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে দাও, খাতায় লিখে নাও। বাংলা থিসরাসের উদাহরণ খুব ইম্পর্টেন্ট। উত্তর হয়ে যাবে সমার্থ শব্দকোষ, বাংলা একটি থিসরাসের উদাহরণ। চলে আসবো নেক্সট 34 নম্বর প্রশ্ন। রাজা নবকৃষ্ণদেবের পরিষদ শিবচন্দ্র ঠাকুর কোন গানের প্রতিষ্ঠাতা? খুব ভেবেচিন্তে উত্তর দাও। তো উত্তর হয়ে যাবে পক্ষীর দলের গানের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তো ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, আমাদের ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে সেটা কিন্তু আমাদের জানার ইচ্ছা। তো অবশ্যই তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো এটা একটু কমেন্ট করে দিও। চলো আমরা চলে আসবো 37 নম্বর প্রশ্ন। চারণ কবি নামে বাংলায় প্রসিদ্ধ কবির নাম। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা। দেখো, 37 নম্বর প্রশ্নের চারণ কবি মুকুন্দ চক্রবর্তী, তোমরা আগে থেকেই জানো, চারণ কবি মুকুন্দ চক্রবর্তী। চলে আসবো 38 নম্বর প্রশ্ন। চারণ কবি মুকুন্দ চক্রবর্তী না, মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গলের কবি। তো চারণ কবি কে? মুকুন্দ চক্রবর্তী নাকি মুকুন্দ দাস? তো সরি, তোমাদের একটা আমাদের সিম্পল মিস্টেক হয়ে গেছে। মনে রাখবে, চারণ কবি হচ্ছে মুকুন্দ দাস। ঠিক আছে, আর চণ্ডীমঙ্গলের প্রধান কবি হচ্ছে মুকুন্দ চক্রবর্তী। ঠিক আছে, তো এর একটু ভালো করে তোমরা দেখে নাও, সরি ফর মিস্টেক। চলে আসবো নেক্সট কোশ্চেনে। তাহলে মুকুন্দ দাস কারেক্ট অ্যান্সার কিন্তু। ঠিক আছে, চারণ কবি নামে প্রসিদ্ধ মুকুন্দ দাস। এই সবগুলোতে মুকুন্দ দেওয়া আছে মানে তো ঝামেলা। ঠিক আছে, মুকুন্দ দাস হচ্ছে চারণ কবি, আর মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি, এটা ক্লাস 11-এ ছিল। চলে আসবো 38 নম্বর প্রশ্ন। দেখো, 38 নম্বর প্রশ্ন কি বলছে? আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, সেটা হচ্ছে প্রশান্তচন্দ্র মহলানবিশ, আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসকের গুণগ্রাহী ছিলেন? দেখো, কোন প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসকের গুণগ্রাহী? তো কোন
উত্তরে যাবে কি মহেন্দ্রলাল সরকার। তো ইনি হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসক। তো এনার হচ্ছে অনুসারী বা গুণগ্রাহী ছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলে আসবো আজকে শেষ প্রশ্ন তথা 40 নম্বর প্রশ্ন, কুস্তিকে কোন দেশের জাতীয় খেলা হিসেবে গ্রহণ করা হয়? দেখো কুস্তি হচ্ছে জাপানের খেলা, জাপানের জাতীয় খেলা। তো এই ছিল তোমাদের 40 নম্বরে একটি মডেল প্রশ্নপত্র। এরকমই আরও কয়েকটি মডেল প্রশ্নপত্র বোর্ডের নির্দেশিকা অনুযায়ী বা বোর্ডের তৈরি মডেল প্রশ্নটি তোমরা পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো 9144258685। মনে রাখবে হোয়াটসঅ্যাপে হাই লিখলেই কিন্তু তোমরা ডাইরেক্ট কিন্তু সাজেশনটা পেয়ে যাবে, এর জন্য কথা বলার কিন্তু কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো অবশ্যই কল করবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ, ওকে, SMS। তো এই ছিল তোমাদের জন্য প্রশ্ন। তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার, সুরজিৎ স্যার। তো তোমাদের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানাই। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। এনজয় এক্সাম, গিভ ইউর বেস্ট।